ওকে, আহ, আমরা আশা করি লাইভে চলে এসেছি। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সৈয়দ নাজমুস সাকিব, শিক্ষক হিসেবে আছি বিসিএস নূর মোহাম্মদ পাবলিক কলেজে। এবং এই করোনা কালে, করোনার সময় আপনাদেরকে এই অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই। একটু ডিফারেন্ট একটা টপিকে আজকে কথাবার্তা বলবো। যে টপিকটা আজকাল সবচেয়ে বেশি শোনা যায় সেটা হচ্ছে গিয়ে উদ্যোক্তা। এবং এই উদ্যোক্তাদের কি কি সমস্যা হয়, কি কি সুবিধা থাকে, উদ্যোক্তারা কেন উদ্যোক্তা হতে চায় এবং যারা চায় তারাই কি উদ্যোক্তা হতে পারে কিনা, এই সমস্ত কিছু নিয়ে আজকে আমরা কথাবার্তা বলবো। এবং এজন্য আজকে মডারেটর হিসেবে আমি আপনাদের সাথে থাকছি, তবে স্পিকার হিসেবে যে দুজন থাকছেন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব এবং তাদের মুখ থেকে আমরা শুনবো যে উদ্যোক্তা হতে হলে কি কি সমস্যা ফেস করতে হয় থেকে শুরু করে, এবং উদ্যোক্তা হওয়ার জন্য কি কি দরকার, এবং কিভাবে আপনার যে উইকনেস গুলো আছে, আপনার যে দুর্বলতা গুলো আছে, সেগুলোকে আপনি আপনার সবচেয়ে বড় শক্তিশালী জিনিস হিসেবে প্রতিষ্ঠা করতে পারেন। এবং তাদের কাছ থেকে আমরা এই ব্যাপারটা শুনে উপকৃত হব এই কারণে বলছি, কারণ তারা দুজন বেশ দীর্ঘদিন ধরে, দীর্ঘ সময় ধরে এই উদ্যোক্তা ব্যাপারটার সাথে জড়িত। তো আজকে আমার সাথে যারা আছেন তাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার আগে আমি বলতে চাই যে এই অনুষ্ঠানটি যারা আয়োজন করেছে তাদেরকে একটা ধন্যবাদ দিতে চাই। তারা হচ্ছে গিয়ে ঢাকা ইউনিভার্সিটি এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ক্লাব, যাকে বলা হচ্ছে DUEDC সংক্ষেপে বলা হচ্ছে। সো তাদেরকে শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই। প্রথমেই আমি আজকে যার কথা বলতে চাই তিনি হচ্ছেন গিয়ে রাশিদুর রহমান স্যার, এবং তিনি হচ্ছেন অ্যাসোসিয়েট প্রফেসর ঢাকা ইউনিভার্সিটির। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি, ভালো আছেন, ভালো আছেন। হ্যাঁ, এই তো স্যার চলছে। স্যারের আরেকটি পরিচয়ের কথা বলতে চাই। স্যার হচ্ছে আমাদের ইনোভেশন ক্রিয়েটিভিটি এন্টারপ্রেনারশিপ সেন্টার যেটি আছে ঢাকা ইউনিভার্সিটির, তিনি সেটির উদ্যোক্তা, এবং তিনি আজকে সেটি নিয়ে আমাদের সাথে অভিজ্ঞতা শেয়ার করবেন। এবং আমাদের সাথে তো এরপরে যোগ দেবেন মোহাম্মদ সাইমুম হোসেন স্যার আছেন, তিনি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ঢাকা ইউনিভার্সিটির। তার সাথে আমরা, স্যার আশা করি লাইভে চলে এসেছেন। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এই তো স্যার চলছে আমাদের। তো আমরা শুরু করব আমাদের গুরুগম্ভীর আলোচনায় যাওয়ার আগে আমি একটু অন্যভাবে শুরু করতে চাই, যেহেতু আমি একসময় নিজে রেডিওতে ছিলাম। আমি খুব একটা ফর্মালি যেতে চাচ্ছি না, আমি চাচ্ছি একটু ইনফর্মালি আগে, এরপর আমরা ফর্মাল আলোচনায় আসবো। প্রথমেই আমি যে ব্যাপারটা একটু লক্ষ্য করেছি, বিশেষ করে এই করোনার সময়, সেটা হচ্ছে আমি আমার আশেপাশে এমন কিছু মানুষজনকে লক্ষ্য করেছি যারা একসময় এই ব্যবসা বা ব্যবসায়ী বা উদ্যোক্তা এই ব্যাপারটা শুনলেই একটু হয়তো নাকটা কুঁচকে ফেলতো বা ভ্রুটা কুঁচকে ফেলতো। এরকম কিছু মানুষকে এরকম একটা সময়, এরকম একটা সংকটকালীন সময় আমি দেখছি তারা নিজেরাই এখন বলছে যে উদ্যোক্তা হওয়া ছাড়া আসলে কোনো উপায় নেই, এবং আমাদেরকে নিজে থেকে কিছু চেষ্টা করতে হবে, অন্যের আশায় বসে থাকতে চলবে না, নিজে কিছু করে দেখাতে হবে। সো এই যে ব্যাপারটা, একটা অবস্থা, একটা ভাইরাস আমাদেরকে, আমাদের পুরো চিন্তা ভাবনা চেঞ্জ করে দিচ্ছে। যারা একসময় উদ্যোক্তা শুনলেই হয়তো একটু নাক সিটকাতেন, তারা নিজেরা এখন বলছেন যে না, আমাদের একটু ভেবে দেখা দরকার, এবং এটাই আমাদেরকে এখন সলিউশন দিতে পারে। এই ব্যাপারটাকে আপনারা কিভাবে দেখবেন? আমি শুরুতেই রাশেদুর রহমান স্যারের কাছে চলে যাচ্ছি। প্রশ্নটা হচ্ছে মানে মানে পারসেপশন। পারসেপশনটা, যারা একসময় এটাকে একটু নেগেটিভ পারসেপশনটা ছিল, তারা এখন পজিটিভ ভাবে দেখছে বা চিন্তা করছে অন্তত অ্যাটলিস্ট এই ভাইরাসটির কারণে। এটাকে আপনি কিভাবে কি বলবেন? আমি ব্যাকে যাই একটু, মানে সাইমুম আরো অ্যাড করতে পারবে। মানে আমি পুরো জি। কথাটার সাথে, প্রশ্নটার সাথে হয়তো পুরোপুরি এক করবো না যে করোনার কারণেই যে মানে নাক সুটকানো বদলে গেছে সেটা ঠিক খুব না, হয়তো অ্যাওয়ারনেসটা মানে বাসায় বসে থাকলে, যেমন আমি আমার নিজের অভিজ্ঞতা দিয়ে হিসাব করি যে গত 4 মাস ধরে আমি বাসায় বসা, তো আটকানো। ওকে। যেহেতু আমি আমার টাইপিক্যাল কাজ কিছু করতে পারতেছি না, তখনই আমি কিন্তু এক্সপ্লোর করার চেষ্টা করছি। তো এক্সপ্লোরেশনটা তো আসলে অন্টারপ্রেনারশিপের সাথে খুব যায়। তো যখনই আপনি টাইপিক্যাল জব মার্কেটে আপনি যাচ্ছেন, চোখের সামনে ফায়ার হচ্ছে বা ইমিডিয়েট রিক্রুটমেন্টের অপশন নাই, বা মানে অন্যরা হয়তো কেউ কেউ অপরচুনিটিও দেখতে পাচ্ছে, তো সেই অ্যাঙ্গেল থেকে হয়তো কিছুটা অ্যাওয়ারনেস বেড়েছে করোনার কারণে। সো আমার মনে হচ্ছে যে করোনার কারণে যে সিচুয়েশনটা একটা হতে পারে, যে একটা হচ্ছে নেগেটিভ সাইড, যে আপনার মানে জব মার্কেট লুকস ব্লিক এবং খুবই খারাপ অবস্থা, তখনই আপনি নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন, তখন একটা অ্যাঙ্গেলে গেলেন। আরেকটা হচ্ছে যে আপনি বসে আছেন, সো বাসায় যখন আপনি বসছেন, চিন্তা করছেন। সো আমার নিজের গত 4 মাসে আমি যত চিন্তা করার সুযোগ পেয়েছি, গত 8 বছরেও কিন্তু আমি আসলে এত চিন্তা করার সুযোগ পাইনি। সেই দুইটার কম্বিনেশনে আপনি যদি বলেন যে কিছুটা মানে অবশ্যই পারসেপশন বেড়েছে, বাট তার আমি বলবো যে আসলে কেন বেড়েছে শুধু এটার কারণে না। আপনি গত 10-12 বছর বলেন বা গত পুরো একটা শিফট আসছে। সাইমুমরাদেরকে আমরা নিজে দেখেছি যে সাইমুমের তো একটা পরিচয় আছে এখানে, যে ও শিক্ষক, বাট ও কিন্তু নিজে একটা এন্টারপ্রেনিউরিয়াল ইকোসিস্টেমে কিন্তু নিজে একজন উদ্যোক্তা হিসেবে আছে। ও হয়তো আরো এখানে সে মানে ভালো অ্যাড করতে পারবে। বাট এই জার্নিটা কিন্তু মানে ওরা একটা একটা পর্যায়ে ইয়াং জেনারেশনের কথা যদি আপনি বলেন, মানে ফার্স্ট জেনারেশন অফ মানে থার্ড জেনারেশন অফ এন্টারপ্রেনার, বাট ডিজিটাল যুগে ফার্স্ট জেনারেশন, এটা যদি বলি। হ্যাঁ, তো এই যুগের ফার্স্ট জেনারেশন যারা, এরা কিন্তু সাইমুম ইজ ওয়ান অফ দেম, এবং
গিকি সোশ্যাল একটা চেষ্টা করছে ভালো একটা অবস্থান নিয়ে আসবে। এদের পারসেপশন কিন্তু রিলেন্টলেস এফোর্ট, ওরা নিজেরা শুধু প্রোগ্রাম করে নাই, অর্গানাইজ করেছে। তো আজকে যে পারসেপশন আপনি দেখছেন যে মানুষ একটু এন্টারপ্রেনারশিপ হতে যাচ্ছে, সরকারের পলিসি কিন্তু এখন মারাত্মক এন্টারপ্রেনারশিপ ফ্রেন্ডলি হওয়ার চেষ্টা করছে। কতটুকু অ্যাকচুয়ালি কার কাছে কাজ করছে এটা আলাদা কথা। তো শুধুই মাত্র এটা একটা যেমন পলিসিগত অ্যাঙ্গেল এসছে, আরেকটা যেটা হচ্ছে যে আপনার আমি মনে করছি যে যেটা বললেন নেসেসিটি, হ্যাঁ, আরেকটা হচ্ছে ইন্ডাস্ট্রি ওয়াইজও কিন্তু এখন পপুলেশন বাড়ছে, ডিমান্ড বাড়ছে। সো ওভারঅল পারসেপশন বাড়ার জন্য শুধুই করোনা তা না, তবে হ্যাঁ করোনার ক্ষেত্রে তুলনামূলক বেড়েছে এবং সেটার একটা বড় কারণ হচ্ছে যে তার একটা সময় চিন্তা করার, এবং দ্বিতীয়ত হচ্ছে ইমিডিয়েট ফিউচারটা যেহেতু সে দেখতেছে না, তো সেই ক্ষেত্রে মানে তার জন্য মানে নেসেসিটিটা আমি বলতে পারি একটা। তো আমি এখানে থামবো। অর্থাৎ আগে যে ফিউচার নিয়ে হয়তো ইয়ে করতো, এখন সে প্রেজেন্ট অবস্থা বোঝার চেষ্টা করছে, প্রেজেন্ট সিচুয়েশনটাকে সে বেশি গুরুত্ব দিচ্ছে যে আমাকে ঠিক কিভাবে এই অবস্থা থেকে। ঠিক তা না, মানে আমি যেটা বলতে চাচ্ছি যে ধরেন আপনি এখন বাসায় বসে আছেন, এখন আপনি জি, চিন্তা করতে পারছেন একটা উদ্যোগ নেওয়া যেতে পারে। আবার চোখের সামনে যেহেতু ওই যে আগের সরকার থেকে বিভিন্ন জায়গায় আপনি একটা রোল মডেল দেখতে পাচ্ছেন আস্তে আস্তে, সেটাই। মানে সাকসেসফুল না হলেও চেষ্টা করছে এটা আপনি দেখতে পাচ্ছেন। তো আমিও কেন না, আমি কেন না এই চিন্তাটা আপনি করোনার সময় বেশি করতে পেরেছেন, এর আগে পারেননি। কিন্তু গত 10 বছরের যে একটা এফোর্ট আসছে, যে একটা কালচারাল এনভায়রনমেন্ট তৈরি করা, যে ভাই তুমি উদ্যোক্তা হও না, না কেন? যেমন আপনি একটা কথা বলছিলেন, নাক সুটকানোর কথা একটা বলছিলেন। সো একটা পর্যায়ে কিন্তু আসলে এন্টারপ্রেনারদের এখনো আসলে এটা আছে যে এখন আছে, মানে এখন বিসিএস আছে এর আসলে। ক্যাডার হওয়া আর এন্টারপ্রেনার হওয়া, যেমন এন্টারপ্রেনার তো সবই তো সাকসেসফুল না। স্টার্টআপ নিঃসন্দেহে। যারা, মানে আপনি যদি এখন সার্ভে করেন যে স্টার্টআপ ফাউন্ডার হবা নাকি বিসিএস ফরেন ক্যাডার হবা, কোনটা ডিমান্ড বেশি, যদি সুযোগ থাকে দুইটাই, অবশ্যই বিসিএস ক্যাডার যাবে। কেন? নিঃসন্দেহে। পারসেপশনই হচ্ছে সেফটি। সো এই রিস্ক টেকিং বিহেভিয়ারটা এখনো হয় না। সো আমি বলছি যে মানুষ সময় পেয়েছে চিন্তা করার, এবং সাথে সাথে তার ইমিডিয়েট কোনো ফিউচার সে দেখতে পাচ্ছে না, ইন এ সেন্স যে জব মার্কেটে যে চোখে মুখে তার পাশে তাকাচ্ছে যে মানে আদার দেন বিসিএস আপনি তো নতুন কোনো সার্কুলার শুনেন নাই যে এখানে এটা হচ্ছে, এখানে এটা হচ্ছে। So, তার ভিতরে সেটাই। চিন্তা হচ্ছে যে আমার ভিতরে আমি কেন না, অন্য একজন না। So, আমি বলতে চাচ্ছি যে কম্বিনেশন, কোনো একটা স্পেসিফিক আনসার নাই, বাট ইটস এ ভেরি মাল্টিফেসেড ওকে, কম্পোনেন্টস আর একটু দেয়ার। সাইমুম স্যারের কাছে যেতে চাই। স্যার, আপনিও কি তাই মনে করেন কিনা, বা আপনিও কি মনে করেন কিনা যে এই নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন? এই সময় নেসেসিটিটাই মানুষকে ভাবছে যে নতুন কিছু আমি করেই দেখি, আমি আমি কেন না? আপনার কি তাই মনে হয় কিনা? আমার মনে হয় থ্যাংক ইউ। কোয়েশ্চেনটা ইন্টারেস্টিং বিকজ আসলে কালচারের চেঞ্জ না হলে ওভারঅল মানে ওই যে একটা কথা আছে যে যে দেশে বীরের সম্মান নাই সে দেশে বীর জন্মায় না। জন্মগ্রহণ তো করে না, জি। সো আলটিমেটলি আপনি যদি এন্টারপ্রেনার তৈরি করতে চান, রাশেদ ভাই যেটা বলছেন একটু পেছনে ফেরত যাওয়ার ব্যাপারে, সো উইচ ইজ ভেরি ট্রু। আপনি যদি ওভারঅল একটা কালচারাল শিফট না দেখেন তাহলে এখানে খুব মুশকিল হয়ে যায় দেশে এন্টারপ্রেনার তৈরি করা। কিন্তু আম, আমাদের গত 10 বছরে বিশেষ করে যেই একটা ম্যাসিভ, আমি বলবো অনেকে এটাকে ক্রিটিসাইজ করেন যে না আসলে কাজের কয়টা এন্টারপ্রেনার বেরিয়েছে, কয়টা এন্টারপ্রেনার তৈরি হয়েছে, কতগুলো সাকসেস স্টোরি তৈরি হয়েছে। আমি বলবো যে কাজ একেবারে হয়নি তা না। আমি খুব হ্যাপি না কাজের লেভেল নিয়ে, কিন্তু যতটুকুই হয়েছে কালচারাল শিফট যতটুকুই আসছে, এই কালচারাল শিফট আসলে শুধুমাত্র কোভিড এর কারণে হয়েছে তা না। তার আগে 10 বছর 15 বছরের একটা অনেক মানুষের সচেতন অচেতন এর এফোর্টের একটা আউটপুট, এবং সেটার আউটপুট হিসেবে হয়তো কোভিডটা একটা ট্রিগার পয়েন্ট হিসেবে কাজ করেছে, একটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করেছে ফর পিপল টু স্পিক আউট ইন ফেভার অফ pursuing entrepreneurship as a career, and therefore allowing people to fail as entrepreneurs, because আমাদের society does not give, ওই যে রাশেদ ভাই যেটা বলছিলেন যে বিসিএস এ যে মানে সিকিউরিটি, হ্যাঁ ফেল ফরেন করতে, ক্যাডারে, ফরেন ক্যাডারে যে ওজন। ওভারঅল বিসিএস এই ধরলাম আর কি, শুধু ফরেন ক্যাডার না। ওকে, So ফাইন, হ্যাঁ, পুরা। এই জায়গাটা আই থিঙ্ক ইটস আ মেজর কালচারাল শিফট দ্যাট ইজ হ্যাপেনিং, দ্যাট ওয়াজ হ্যাপেনিং খুব স্লোলি। কোভিড এর কারণে প্রবাবলি এই জিনিসটা আমাদের সবার চোখের সামনে এসছে। সো আই সি ইট ভেরি পজিটিভলি, বাট স্টিল প্রচুর ইনফ্রাস্ট্রাকচারাল ব্যারিয়ার রয়ে গেছে। খুব সিম্পলি বলতে গেলেও আমাদের নতুন স্টার্টআপ যারা বানাতে আসবেন তাদের জন্য আসলে এটা আমি আগে থেকে একটু সতর্কবাণীর মতোই দিতে চাই যে নর্মালি একটা চাকরিতে আপনি যেই পরিমাণ এনার্জি খরচ করে যে ধরনের আউটপুট পাবেন, এন্টারপ্রেনারশিপে অ্যাটলিস্ট শুরুর দিকগুলোতে, শুরুর সময়গুলোতে ওই সেম অ্যামাউন্ট অফ এনার্জি খরচ করে আপনি 1/10 আউটপুটও আনতে হয়তো পারবেন না, বিকজ ইউ আর ফাইটিং উইথ মাল্টিটিউড অফ স্টেক হোল্ডার্স। গভর্নমেন্টের বিভিন্ন অফিস থেকে শুরু করে আপনার বিজনেসে আপনার এমপ্লয়ি থেকে শুরু করে যত রকমের স্টেক হোল্ডার্স আছে,
সবার সাথে আপনাকে জিরো থেকে ফাইটিং স্টার্ট করতে হয়, তারপরে গিয়ে হয়তো একটা পর্যায়ে আপনি নিজেকে স্টেবিলাইজ করতে পারেন। সো আজকে যেহেতু ক্যাভিয়েটস অফ এন্টারপ্রেনারশিপ হচ্ছে আমার এই সেশনের সো আমি পারসেপশনের চেঞ্জের সাথে এটাকে একটু লিংক করে দিলাম যে পারসেপশন হয়তো চেঞ্জ হয়েছে, and which is positive, I see it positively, but there are still a long way to go in terms of developing the overall ecosystem, এবং এই কারণে নতুন যারা আসতে চান তাদেরকে তো আসলে এই ইকোসিস্টেমের ভেতরে থেকেই কাজ করে সাকসেসফুল হওয়ার একটা চেষ্টা করতে হবে। সুতরাং নাম্বার ওয়ান মাইন্ডসেট দ্যাট আই ওয়ান্ট নিউ কামার্স টু হ্যাভ ইজ দ্যাট দে উইল বি ফেসিং সিগনিফিকেন্ট প্রবলেমস, ব্যারিয়ার্স, চ্যালেঞ্জেস, সেটাকে ওভারকাম করার একটা মাইন্ডসেট হয়তো থাকলে ভালো হয়। ওকে, রাস্তা স্যার আপনার কাছে একটু আসতে চাচ্ছিলাম যে এই যে পারসেপশনের যে কথাটা আমরা বলছিলাম, এই যে সফলতার কথা বলছিলাম, যে সাইমন স্যার যেটা বলছিলেন যে আমাদের মেইন যে ব্যাপারটা যেটা আমরা মাথায় নিয়ে বসে থাকি যে কয়জন এসেছে, কয়জন সফল হয়েছে, এই সফলতার সংজ্ঞাটাও কি আমরা নিজেরাই ঠিক করে দিচ্ছি না? ধরুন কেউ যদি একজন সফল হয় কিন্তু তার চেয়ে সিনিয়র যদি কেউ থাকে, তার কাছে সফলতার সংজ্ঞা হচ্ছে কি আরো উপরে, তো অথচ সে যিনি উদ্যোক্তা আছেন তিনি হয়তো তার বর্তমান সফলতা নিয়ে সন্তুষ্ট আছেন এবং তিনি জানেন বা তিনি বুঝতে পারছেন যে আমি যেই হারে কাজ করছি, আমি যদি এভাবে এগিয়ে যেতে থাকি আমার পক্ষে হয়তো আরো সম্ভাবনা, আরো অনেক কিছু করা সম্ভব। কিন্তু যিনি তার চেয়ে হয়তো একটু সিনিয়র আছেন বা যিনি হয়তো আমরা যদি বলি একটু অন্য জেনারেশনের, আগের জেনারেশন যদি আমি বলতে থাকি, তাদের কাছে হয়তো সফলতার সংজ্ঞাটা একেবারে অন্যরকম, এবং তার সফলতার সংজ্ঞায় আমি হয়তো পড়ছি না দেখেই আমাকে হয়তো আমি যদি আমার জায়গায় খুশিও থাকি আমার নতুন একটা ব্যবসা নিয়ে বা উদ্যোক্তা হিসাবে, আমাকে এত কথা শুনতে হচ্ছে। এটা কি আপনার কাছে মনে হয় কিনা এক একজনের যে সংজ্ঞা আমরা তৈরি করে ফেলেছি? মানে প্রশ্নটা মানে একটু মানে আমার কাছে আমি এটার আনসার কিভাবে দেব বুঝতে পারছি না। মানে স্পেসিফিক যদি বলেন যে পাবলিকের পারসেপশন রিগার্ডিং মাই হ্যাপিনেস, আমি হ্যাপি বাট পাবলিক হ্যাঁ, এটাকে কিভাবে নিচ্ছে, সো আমার না আমি কাছে কথা হচ্ছে কি, আমি সেই ক্ষেত্রে আমি যদি হ্যাপি থাকিও সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে তার কথাবার্তা শুনে আমার মনে হচ্ছে যে না আমি হ্যাপি নেই, অথচ আমার বুঝতে হয়তো অন্য পেরেছি। অনেকের মানে চেয়ে ভালো। এখন ওইটা কিন্তু মানে আরেকটা অ্যাঙ্গেল, আমিও কিন্তু মানে প্রথম প্রশ্ন হচ্ছে যে কোনো অন্টারপ্রেনার, হ্যাঁ, তার বর্তমান অবস্থায় সে হ্যাপি থাকতে পারে না। মানে এটা এটা তার অন্টারপ্রেনারশিপ ডিএনএ যেটা, হ্যাঁ, সেটা কিন্তু এটা বলে না। মানে ইউ শুড নট বি হ্যাপি, কারণ আপনি যদি মনে করেন যে হ্যাপি এবং মানে হ্যাপি বলে যদি আমি বলি যে না, যে কারণ আমার গ্রোথ নিয়ে হ্যাপি, দ্যাটস ফাইন, আমি আরো গ্রোথ হ্যাঁ, যেতে আমি চাই, সেটাই বাট আপনি বলছিলাম, যদি গ্রোথ নিয়ে বলেন হ্যাপি, যে গ্রোথ নিয়ে হ্যাপি। হ্যাঁ গ্রোথ নিয়ে হ্যাপি, বাট আপনি যদি বলেন যে আমি এই অবস্থায় আছি আর আমার দরকার নাই, তাহলে না আই না, আই সেটা না, সেটা না অবশ্যই। এটা না। তো এই গ্রোথ নিয়ে হ্যাপি শব্দটা আসলে মানে কে জাজ করছে এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখন সেটাই। ইন্ডাস্ট্রিতে যদি মনে করেন যে একটা ই কমার্স স্পেস যারা প্ল্যাটফর্মে কাজ করছে, আজকে সাইমোমের চেহারা দেখে আমার মনে হচ্ছে এখন ই কমার্সে যারা কাজ করছে, এখন আপনি নতুন একজন এসছেন, আপনি আপনার গ্রোথ নিয়ে হ্যাপি, কিন্তু ই কমার্সের ইন্ডাস্ট্রিতে যে সেক্টরে স্পেসিফিক যে দীর্ঘদিন ধরে কাজ করছে, আহ, তো সে যে কাজ করছে তার ওপিনিয়ন যদি মনে হয় যে আপনার এই গ্রোথটা ঠিক না, তখন কিন্তু আপনার তার ওই ওপিনিয়নটা ঠিক মতো বুঝতে হবে। সো আমি বলতে চাচ্ছি যে কে জাজ করছে ইজ মোর ইম্পর্টেন্ট দেন হোয়াট ইট ইজ সেইং। আমার কথা কি শোনা যাচ্ছে? মানে আমি সামহাও মনে হচ্ছে যে সাইমন, তুমি কি শুনতে পাচ্ছ? আমি শুনতে পাচ্ছি ভাই। আচ্ছা, সো ওই এখানে ওই যেহেতু সফলতার বিষয়টা আছে, সফলতার সাথে সাথে আমার কাছে মনে হচ্ছে যে সার্থকতাটাও একটা অ্যাড হয়ে যাওয়া উচিত। যে সফলতা, সার্থকতা এবং সন্তুষ্ট সবই স দিয়ে শুরু। তো কে কি বললো এটা খুব ইম্পর্টেন্ট তখনই হবে যখন ওই ব্যক্তিটা ওই ইন্ডাস্ট্রিটা সম্বন্ধে বুঝবে বা ওই প্যাশনটা সম্বন্ধে বুঝবে। আর বাকি যারা বলবে তারা হয়তো ভালোবেসে বা মানে কি কারণে বলবে সেটা জানি না। তো ওইটা এন্টারপ্রেনারের জার্নির জন্য আসলে এক্সপার্ট অপিনিয়ন হিসেবে বা একটা ওয়েল উইশার হিসেবে নিয়ে লাইফ ডিফাইন করা ছাড়া আর কোনো মনে হয় না আমার কাছে অ্যাকশন মনে হয়। আমি রাশেদ ভাইয়ের সাথে একটু অ্যাড করি। সফলতার মানে আপনি একদম মানে অন পয়েন্ট যে সাকসেসের ডেফিনেশন তো আসলে এক একজনের কাছে এক এক রকম। এটা নিয়ে আমারও পার্সোনালি অনেক ধরনের ডিবেট ফেস করতে হয়। সো ধরেন এরকম কোয়েশ্চেনের আনসার আমাকে প্রচুর দিতে হয়েছে যে ঢাকা ইউনিভার্সিটির টিচার হয়ে ওয়াই ডিড ইউ চুজ টু পারসু এন্টারপ্রেনারশিপ ইন দ্য ফার্স্ট প্লেস। সো আমার কাছে আসলে এই পার্সোনাল বেঞ্চমার্কটা ইজ ডিফারেন্ট ফ্রম প্রবাবলি সামবডি এলস। এখন এখন সেইখানটাতে আসলে এমপ্যাথির জায়গা চলে আসে যে জাস্ট বিকজ ইউর somebody else's definition or benchmark of success is different from mine does not mean যে আমি তাকে জাজ করা শুরু করব, তাকে ইয়ে করা শুরু করবো। তো এইরকম একটা কালচারাল প্রবলেম তো এই দেশে আসলে আছে, সেটাকে অস্বীকার করার আসলে কোনো উপায় নেই।
সাইমুম অ্যাড করি যে ওই যে মানে তুমি শিক্ষকতায় কথা উদাহরণ দিলে, তো ওই যে সাকিব আসার আগে আগে তো তুমি জানো যে আমার প্যাশন সম্বন্ধে মানে, এবং গত 8 বছর ধরে ইউনিভার্সিটিতে যে ইনস্টিটিউশনালাইজেশন যে চেঞ্জটা আনার চেষ্টা করতেছি, তার ভিতরে কিন্তু একটা বড় বিষয় হচ্ছে যে মানে প্যাশন। তো আমি বস্টনে যাওয়ার পরে গেলাম, এমআইটি তে গেলাম এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রামে। তো সেখান থেকে আমি যেটা করলাম যে জাস্ট আমি ব্যাবসন কলেজ সম্বন্ধে শুনেছি। আমি তো ব্যাবসন কলেজে আমি করলাম কি, আমি একটা উবারে এখান থেকে $70 করে চলে গেলাম এবং আসার সময় $70 করে আসলাম, বেশ অনেক দূরে, কারণ ওখানে নর্মাল ট্রেন যায় না, এবং বিলিভ মি কোনো অ্যাপয়েন্টমেন্ট নিয়েও যাই নাই। তো আমি চলে গেছি। আর আমেরিকাতে কোনো অ্যাপয়েন্টমেন্ট না নিয়ে গেলে অবভিয়াসলি ইটস কনসিডার ভেরি মানে নট ইন এ গুড কালচার। হ্যাঁ, তো আমি চলে গেলাম কেন, যে আমি শুনেছি ব্যাবসন কলেজটা অনেক ইন্টারেস্টিং ফর এন্টারপ্রেনারশিপ। ওখানে যাওয়ার পর কিছু স্টুডেন্টদের সাথে এবং কিছু যে সালামালাইকুম রাফি ভাই, ভালো আছেন? হ্যাঁ, তো আমাদের সরি, আমাদের বোধহয় যে হোস্ট ছিল তার ইলেকট্রিসিটি চলে গিয়েছে বোধহয়, সো প্লিজ কন্টিনিউ। তো এটাই যেটা এন্টারপ্রেনারশিপ ভাইয়া, চ্যালেঞ্জ মানে আসবে কিন্তু ওদেরকে কন্টিনিউ করে না, যেতে আমি হবে। দেখছিলাম মোবাইল ফোনে, মানে আমি একটু স্ক্রিন অফ স্ক্রিন ছিলাম, যখন দেখলাম যে ও নাই সঙ্গে সঙ্গে চলে আসলাম আর কি। আই ওয়াজ অ্যাকচুয়ালি হ্যাভিং মাই লাঞ্চ। সো যেটা বলছিলাম সাইমন, যে ওই যে প্যাশনের জায়গায় মানে আমার তো ব্যাবসন কলেজে যায় দেখে আসা উচিত না, কিন্তু হোয়াট দ্য লেসন আই লার্ন, দ্যাটস দ্য ওয়ান অফ দি নাম্বার ওয়ান কলেজ ফর এন্টারপ্রেনারশিপ, যেখানে কিনা মোস্ট অফ দি টিচার হ্যাভ দেয়ার ওন স্টার্টআপ। সো তুমি যে এই যে বাংলাদেশের পারসেপশন বললে যে মানে শিক্ষক হিসেবে কেন এন্টারপ্রেনার হবা না, আরে বাবা, মানে মানে দ্য বেস্ট স্কুল ইন দ্য ওয়ার্ল্ড, মানে তার মানে এবং এন্টারপ্রেনারশিপ এখানে আমরা এখানে বইয়ের মতো করে পড়া, ওইটা কিন্তু ওখানে না। সো যেটা আমি দেখতে পাচ্ছি না, হঠাৎ করে চলে গেল, আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ, শোনা যাচ্ছে, আমি একটু ওভারলে দিচ্ছি স্ক্রিনে। না না, ঠিক আছে। সো আমরা যেটা তখন দেখলাম যে ওইখানে যখন ইন্টারভিউ করে দেখলাম যে বলে যে 95% এর বেশি টিচাররা আর সামহাউ ফাউন্ডার or directors of that someone is supervising them in addition to their regular কাজ। ইন্টারডিসিপ্লিনারি এন্টারপ্রেনারশিপ যেটা, যে একটা সায়েন্স আর্টস, আমি যে স্কুলে পড়াশোনা করেছি আমার ভিতরে এই ড্রাইভটা কেন আসলো যে আমি একটা সেন্টার করব ঢাকা ইউনিভার্সিটিতে। আমি দেখলাম যে ওইখানে মানে একটা 40,000 স্টুডেন্ট একটা কল দিয়ে ইমেল দিয়ে দিল একজনকে, হেই I am having this idea. If anyone is interested to pursue and work with me, please let's meet up on this lab from 12 to 1 p.m. ওমা আমি ওখানে ফলো করে দেখলাম যে ওমা দেখি যে ওখানে কি সুন্দর একটা ইন্টারেস্টিং পারসেপশন। সো টিচার মানে এডুকেশনাল এনভায়রনমেন্ট অফ মানে যেটা রোল প্লে করে, এবং তোমার যে পারসেপশনটা যে এন্টারপ্রেনারশিপে, তো এটার সাথে সার্থকতা খুব জড়িত, যে আসলে কে জাজ করলো এটা ম্যাটার করে না, আমি কি করছি সেটা আসলে আমি জানি, এবং আমার ফিলটা যে বুঝে সে যদি আমাকে একটা ইমপ্রুভ করার উদ্দেশ্যে জাজ করে সেটা আলাদা, আদারওয়াইজ অন্য জাজমেন্ট গুলো আসলে আমি কেয়ার করি না, সরি টু সে। না, দ্যাটস ভেরি ইন্সপায়ারিং আসলে রাশেদ যেটা করছো আমাদের আইসি সেন্টার থেকে, ইটস রিয়েলি নিডেড, অ্যামেজিং, এবং ছাত্ররাও আসলে এখান থেকে উপকৃত হচ্ছে। সমস্যা হচ্ছে আমাদের ছাত্ররা আসলে সবাই ওই যে চাকরির মাইন্ডসেট, আমাদের প্যারেন্টসদের চাকরির মাইন্ডসেট, ওখান থেকে ছাত্ররা এখনো বেরোতে পারেনি, বাট আসলে এই ইট ইজ হাই টাইম। আচ্ছা, আমাদের আজকের যে এজেন্ডা ছিল আর কি, যে ক্যাভিয়েটস ফর এন্টারপ্রেনার্স, মানে আমরা প্রতিদিন গত 16টা সেশনে বলে আসছিলাম যে কিভাবে এন্টারপ্রেনার হবা, সকল সফলতার গল্প। কিন্তু সাইমন এখানে যেহেতু মানে প্র্যাকটিক্যাল লাইনে কাজ করছে, আসলে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে। মানে আমরা নর্মালি সফলতার গল্প শুনি, আমরা কোনো প্রোগ্রামে ইনভাইট করলে সব সফলদের আনি, এবং সফলদের গল্প প্রায় সেম। ঢাকা শহরে কেউ 20 টাকা নিয়ে আসছে কোনো এক সময়, এবং তার প্রথমে খাওয়ার টাকা ছিল না, পুরান ঢাকায় ছিল, হেঁটে হেঁটে যেত কোথাও, আজকে সে 20,000 কোটি টাকার মালিক, এবং সে পরিশ্রম করেছে 18 ঘন্টা 20 ঘন্টা। দ্যাট ইজ কমন থিং এভরিওয়্যার। কিন্তু ফেইলিউর যারা, তারা কি কারণে ফেল হয়েছে সেটা কিন্তু আমরা কখনো খুঁজে দেখি না, হোয়াট আর দ্য রিজনস। বাট ফেইলিউর ইজ দ্য বেস্ট টিচার অ্যাজ ওয়েল। মানে ব্যর্থ লোকদের থেকেই, মানে আমি যেগুলো ভুল করেছি সেগুলো কিন্তু শুধরে ফেললে কিন্তু আমরা অনেক বেনিফিট হয়। সো হোয়াট ডু ইউ থিঙ্ক সাইমন, যে আসলে কোন কোন জিনিসগুলো ক্যাভিয়েটস, কোন কোন মানে সাবধান বাণী, সতর্কতা কি কি মেনে চলতে হবে যদি কেউ উদ্যোক্তা হতে চায় ভবিষ্যতে? ওভার টু ইউ। থ্যাংক ইউ রাফি ভাই। তো আসলে একটা কথা আছে যে এভরি হ্যাপি ফ্যামিলি ইজ দ্য সেম, এন্ড বাট এভরি আনহ্যাপি ফ্যামিলি ইজ ডিফারেন্ট ইন দেয়ার ওন ওয়ে। তো আমাদের মনে হয় ফেইলিয়ারের গল্পগুলো অনেকটা সিমিলার, বাট সো আলটিমেটলি আলাদা আলাদা ফেইলিয়ারের আলাদা আলাদা হয়তো রিজনস থাকে, কিন্তু কিছু ব্রড লাইন যদি আমি ড্র করতে চাই, ব্রড থিমস, স্পেশালি ইন আ কান্ট্রি লাইক বাংলাদেশ, তাহলে আমার কাছে প্রথম যে জায়গাটা আসে সেটা হলো আমাদের যারা ফাউন্ডাররা আছেন,
ফাউন্ডাররা যে প্রবলেমটা সলভ করতে চান বা যে বিজনেস অপরচুনিটিটা নিয়ে, যে বিজনেস আইডিয়াটা নিয়ে কাজ করেন, সেই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে তারা খুব ক্লিয়ার থাকেন না সবসময় যে কত বড় প্রবলেম, তারা আদৌ কি একটা বড় প্রবলেম সলভ করছেন কিনা, করলে কোন প্রবলেমটা সলভ করছেন, তাদের সেটার জন্য যথেষ্ট বড় মার্কেট আছে কিনা সলভ করার মতো। এন্ড আমরা এই যে যেহেতু ফরেন মিডিয়া নিয়ে মানে আমাদের দৈনন্দিন কন্টেন্ট কনজাম্পশনের ভেতরে প্রচুর ইন্টারন্যাশনাল সাকসেস স্টোরিজ থাকে, হ্যাঁ, টেকনোলজি ব্যবহার করে আমরা এই হ্যান করছি ত্যান করছি, অমুক দেশ এই করে ফেলছে তমুক দেশ। আমরা যেটা করি আমাদের এন্টারপ্রেনাররা বা স্টার্ট আপ ফাউন্ডাররা ইনএক্সপিরিয়েন্সের কারণেই হোক বা যে কারণেই হোক, ওনারা বাংলাদেশের কনটেক্সটে এটাকে চিন্তা করতে পারেন না যে বাংলাদেশের যে প্রবলেম সেটটা আছে, these problems are very different from the problems that are being solved in the US probably. So এই যে ডিফারেন্স ইন কনটেক্সট, এই কনটেক্সটের ডিফারেন্সটা আসলে একটু কনসিডারেশনে নেওয়া দরকার যে বাংলাদেশে কোন কোন বিজনেস গুলো ভালো কাজ করবে, বাংলাদেশের জন্য কোন কোন বিজনেস গুলো বেশি করা প্রয়োজন। এটা একটা বড় চ্যালেঞ্জ আমার মনে হয় যে ইয়ারা ফেস করে, যেটা সলভ করা দরকার, আগে থেকে সতর্ক হওয়া দরকার। সেকেন্ডলি হচ্ছে যেটা শুরুতে টিম নিয়ে খুব ঝামেলা হয়, আমরা যেটা শুরু করি যে 3-4টা ফ্রেন্ড মিলে শুরু করি। সো ফ্রেন্ড মিলে শুরু করাতে আসলে কোনো সমস্যা নাই, অ্যাজ লং অ্যাজ ইউ আর এমপ্লয়িং প্রফেশনালিজম ইন ইউর টিম সিলেকশন। সো যেটা হয় প্রচুর পরিমাণে আমি হতে দেখেছি যে জাস্ট বিকজ অফ সামবডি ইজ আ ফ্রেন্ড অর মানে সামহাউ কানেক্টেড রিলেটিভ এটসেট্রা, তখন যেটা হয় যে তার ব্যাপারে আর অ্যাকাউন্টেবিলিটি থাকে না। ও আমি তো অমুকের বন্ধু, এই কারণে আমার উপরে যে দায়িত্ব দেওয়া হয়েছে টিমে, সেটা আমার না করলে পরে আমাকে কেউ জবাবদিহি চাইতে পারবে না বা চাইতে আসবে না, এই যে মাইন্ডসেটটা এবং তার কাছ থেকে অ্যাকাউন্টেবিলিটি না নেওয়াটা, এইটা একটা বিজনেসকে প্রচুর পিছিয়ে দেয়। বিশেষ করে স্টার্ট আপ এনভায়রনমেন্টে আসলে একজনকেই 10-15 রকমের কাজ করতে হয়। সো when somebody stops delivering or does not deliver, তখন প্রবলেমটা খুব মানে সিভিয়ার হয়ে যায়। থার্ড আর একটা পয়েন্ট, এটা আমি আসলে ডিসকারেজ করার জন্য বলতে চাই না, আমি একটু সতর্ক বার্তা হিসেবেই বলতে চাই, সেটা হচ্ছে যে বিজনেস মানে টাকা আসলে টাকা আনে। তো আমরা একটা কথা শুনি না, আইডিয়াই যথেষ্ট, আইডিয়া হলে আমরা অনেক আগায় যাবো, এই করবো সে করবো। দেখেন, আপনার আইডিয়া ভালো থাকতে পারে, আইডিয়া 100 জনের কাছে থাকে, আইডিয়া 1000 জনের কাছে থাকে, কিন্তু এক্সিকিউশনটা কে আগে শুরু করতে পেরেছে সেটা ম্যাটার করে বেশি। এন্ড এক্সিকিউট করতে গেলে আসলে টাকা লাগে। শুরুতে অন্তত যেটাকে বলে বুট স্ট্র্যাপিং, পকেটে কিছু ফান্ডিং না নিয়ে শুরু থেকে যদি আমরা এক্সপেক্ট করি যে আমাকে অন্য কেউ একজন টাকা দিয়ে দিবে আমার প্রুফ অফ মাই বিজনেস না দেখে, তাহলে এইটা আসলে আমার কাছে খুব মানে সলিড আইডিয়া মনে হয় না, সলিড ব্যাপার মনে হয় না। তো আমি মনে করি যদি কেউ, বিশেষ করে স্টুডেন্টরা এন্টারপ্রেনার হতে চায়, তাহলে তাদের দে শুড স্টার্ট আর্লি এবং দে শুড স্টার্ট সেভিং আপ আর্লি টু ফান্ড দেয়ার বিজনেসেস। অ্যান্ড apparently মানে ultimately by the time they graduate they should have enough money in their pocket to take their business to a certain level, যেখানে গেলে একজন এঞ্জেল ইনভেস্টরের কাছে জি সাকিব, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। হ্যাঁ সাকিব, শুনতে পাচ্ছি। সো সাকিব প্লিজ কন্টিনিউ দ্যাট। আমার একটা সেশন আছে 6:15-তে, একটু ব্রেক নেই, তুমি কন্টিনিউ করে যাও ওদের সাথে। থ্যাংক ইউ। আমি জাস্ট তোমাকে সাপোর্ট দিচ্ছিলাম, সো প্লিজ ক্যারি অন। সো হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে আলটিমেটলি আপনার আমার মনে হয় সাকিব আবার ফ্রিজ হয়ে গেছে, আবার চলে গেছে বোধহয়। হ্যাঁ, রাফি ভাই আপনি আমার মনে হয় একটু কন্টিনিউ করেন, আদারওয়াইজ ডিসরাপশনস হতে থাকবে। সো আমি যেটা বলছিলাম যে ইউ নিড টু হ্যাভ আ সার্টেন অ্যামাউন্ট অফ ফাইন্যান্সিং, শুরুতে নিজের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিজ নিজে বুটস্ট্র্যাপিং করে, এবং আস্তে আস্তে ইউ শো ইউর প্রুফ অফ বিজনেস টু পিপল এঞ্জেল ইনভেস্টার্স এন্ড আলটিমেটলি প্রবাবলি ইউ উইল গেট সামওয়্যার। কিন্তু একেবারে পকেটে 0 টাকা নিয়ে ব্যবসা শুরু করতে গেলে বাংলাদেশের মতো জায়গায় ইট বিকামস ভেরি চ্যালেঞ্জিং টু বি সাকসেসফুল। হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে, আসলে এই যে হ্যাঁ তুমি কন্টিনিউ করে, আমি যাচ্ছি। জি ওকে। সবাইকে একটু দুঃখিত জানাই যে আমাদের মাঝখানে একটু নেটের সমস্যা হয়েছিল। আচ্ছা, যেটা নিয়ে কথা বলছিলাম আমরা একটু, তাহলে আমরা আমাদের মূল আলোচনাটায় আসি যে যে দুর্বলতাগুলো আমরা দেখতে পারবো সেটাকে কিভাবে সফল, মানে আমরা সবচেয়ে শক্তিশালী জায়গা বানাতে চাই। আমার যদি নেটওয়ার্কিং এর, আমার কাছে মনে হয় যে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে উদ্যোক্তা হিসেবে নেটওয়ার্কিং এর জায়গাটা খুব শক্তিশালী করা দরকার এবং সেটা খুবই দরকার। কিন্তু কেউ যদি ইন্ট্রোভার্ট লেভেলের মানুষ হয়, কারো যদি সেভাবে নেটওয়ার্কিং এ সে যদি সেভাবে পরিপক্ক না হয়, সেই ক্ষেত্রে সে কিভাবে এই জিনিসটাকে ডেভেলপ করতে পারে, যদি আপনারা একটু বলতেন।
আমার মনে হয় রাশেদ ভাই টিম পার্সপেক্টিভে এই সলিউশন দিয়ে দিতে পারবেন। রাশেদ ভাই শুড টেক দিস কোশ্চেন। মাইকটা রাশেদ ভাই আনমিউট করে নিতে হবে। মাইকটা, হ্যাঁ। আচ্ছা, আমি তোমার সাইমুমের সাথে কন্টিনিউ করে দেখাই, মানে ক্যাভিয়েটটা যে বলছিলে যেহেতু, এবং আমার ধারণা আমরা তো একটা সময় এন্ড করতে হবে, সো ক্যাভিয়েটটা ওর সাথে যেটা বললো সাইমুম, যে আইডিয়া টিম বা এক্সিকিউশনের কথা বললো সাইমুম, হ্যাঁ, মানে আমি যদি এটাকে বিগ পিকচার বলি, বাংলাদেশের আপনারা এখনো যে এন্টারপ্রেনারশিপের যে অ্যাঙ্গেলটা, মানে আমরা পারসেপশন অফ এন্টারপ্রেনারশিপ আমরা কম্পেয়ার করি কিন্তু ডেভেলপ মডেলের সাথে। ফর এক্সাম্পল ইউএসএ তে কি হলো, একটা থার্ড ইয়ার ফোর্থ ইয়ার সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট একটা এন্টারপ্রেনার হয়ে গেল, আবার হচ্ছে ইউরোপে গেল। সো আমি কিন্তু মানে ব্যক্তিকে যখন কম্পেয়ার করতেছি, যে ও একটা থার্ড ইয়ার স্টুডেন্ট অফ ধরেন XYZ কলেজ অফ আমেরিকা অর ইউরোপ, এন্ড একটা থার্ড ইয়ার স্টুডেন্ট অফ ঢাকা বাংলাদেশ, মানে আমরা কিন্তু এদেরকে কম্পেয়ার করছি, হ্যাঁ। তো কম্পেয়ার করতে যে আমরা বলছি যে এ সফল হচ্ছে না কারণ আমি ওই XYZ বিদেশি যে তার সাথে কম্পেয়ার করে বলছি, তখন কম্পেয়ার করে আমি বলতেছি যে আইডিয়া টি বা এক্সপেকটেশন অন্য যেগুলো, এগুলো এগুলো লাগবে নিঃসন্দেহে। এটা কিন্তু শুধুমাত্র ওই ব্যক্তিটাকে কেন্দ্র করে, যে আমার আইডিয়াটা সলিড আইডিয়া কিনা। আমি এটা এখানে আসার আগে ওটাই পড়াচ্ছিলাম, যে আমার আশায় সলিড আইডিয়া কিনা, আমার একটা টিম ঠিক মতো আছে কিনা। যেমন MIT যদি 3H মডেল বলে, হিপস্টার, হ্যাকস্টার, মানে হাসলার এবং হচ্ছে গিয়ে একটা হ্যাকার। সো দ্য আইডিয়া ইজ ব্যালেন্সিং টিম, হ্যাঁ, মানে কমপ্লিমেন্টারিটি যাতে থাকে। এবং থার্ড হচ্ছে এক্সিকিউশন। কিন্তু যেটা আমরা কম্পেয়ার করতে মানে মিস করি অফেন, সেটা হচ্ছে দি এনভায়রনমেন্ট, হ্যাঁ। তো ইউএস এর এনভায়রনমেন্ট এবং বাংলাদেশের এনভায়রনমেন্ট একটা, এনভায়রনমেন্ট শব্দটা অনেক বড়। এখানে আপনার আইডিয়া যে প্রটেক্টেড, এটার গ্যারান্টিটা কোথায়? আপনি আজকে একটা জিনিস নিয়ে আলোচনা করছেন, এইটার তো যে কোনো সময় আরেকজন বড় প্লেয়ার, আপনার প্রোটেকশনটা এখানে নট এট অল ভেরি লিমিটেড, মানে এখানে, এবং এটা হচ্ছে, আপনি যদি বাংলাদেশের অনেক এন্টারপ্রেনারকে বলবেন, শুনবেন, বলে স্যার এটা তো আমার আইডিয়া ছিল, ওনার সাথে কথা বলে উনি আমার থেকে বড় করে নিয়ে গেছে। এটার কিন্তু কোনো ডিউ প্রসেস আমাদের সব আছে, কিন্তু এটা হয় নাই। এক সেকেন্ড হচ্ছে, আপনার যদি আপনি এই এনভায়রনমেন্টটা বুঝেন, তাহলে আমি এই এনভায়রনমেন্টের ভিতরে অ্যাক্টর, রোল প্লেয়ার, ইনস্টিটিউশন, পলিসি, আইন সব চলে আসবে। তখনই এটা আমাদের এখনো ম্যাচুর স্টেজে যায় নাই, আমাদের কম্পারিজনের বেস ঠিক না। সেকেন্ড আমি বলছি যেটা, যে এক্সপেকটেশন, যদি আপনি এনভায়রনমেন্ট বুঝেন, আমার এখানে আপনি যদি ওকে বলেন যে ফোর্থ ইয়ারে বা ফিফথ ইয়ারে সাকসেস করে ফেলো, এটা খুব খারাপ হবে। সো ক্যাভেটস অফ এন্টারপ্রেনারশিপের একটা বড় অ্যাঙ্গেল হচ্ছে যে এক্সপেকটেশনটা ইউ হ্যাভ টু রিডিফাইন, মানে ইউ শুড নট কম্পেয়ার কাস্টম। বাংলাদেশে খুব সহজেই 2 বছরে কয়েক মিলিয়ন ডলারের মালিক হয়ে গেছে, এরকম সাকসেসফুল কয়টা স্টোরি আছে আমাকে দেখান। মানে এটা কখনো হবে না, কারণ এই পরিবেশটা এটা না। তো তাহলে আপনাকে এক্সপেকটেশন, তার মানে এটা না যে বড় প্লেয়ার হয় নাই, মানে তাকে অন্য জায়গায় যেটা 5 বছর লেগেছে, এখানে এটা 15 বছর লাগতে পারে। সো ইউ শুড হ্যাভ দ্যাট মাইন্ডসেট, না হলে কিন্তু এটা আপনার সমাধানও চলে আসতেছে। সো এক আপনি অ্যানালাইজ করবেন, দুই হচ্ছে আপনি সমাধান করবেন। সো আপনি যদি ওই এক্সপেকটেশনটা ক্লিয়ার থাকে, যে দিস এনভায়রনমেন্ট আই শুড নট থিঙ্ক অফ ইট লাইক দি ডেভেলপ নেশন, সেটা। এবং থার্ড আমার কাছে মনে হচ্ছে যেটা খুবই বেসিক্স, যে প্রথম বললাম এনভায়রনমেন্ট, দ্বিতীয় বললাম এক্সপেকটেশন, মানে ইন এডিশন টু সাইমো, থার্ড যেটা মোস্ট ইম্পর্টেন্ট, এবং এটা সবসময় বলে, আমার কাছে এখনো মনে হচ্ছে যারা এন্টারপ্রেনারশিপে যাচ্ছে, এর বেশিরভাগই শুনে এন্টারপ্রেনারশিপ হচ্ছে এক, এবং এরা নেমে গেছে আমি উদ্যোক্তা হব, বাট নামার আগে যে প্রসেসটা, যেমন আমি একটা কোর্স করাই, যে গ্রাউন্ড ওয়ার্কটা কম করে, গ্রাউন্ড ওয়ার্কটা খুবই কম করে। শেষ করছি, যে মানে এক মিনিটে, যে ওখানে যেমন আমাদের এখানে আমি ওই যে ডিসিপ্লিন এন্টারপ্রেনারশিপ বইটা, আমি যে MIT তে যখন নিউ ভেঞ্চার কোর্সে মানে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রামে গেলাম, তো ওইখানে আমার একটা, মানে আমার খুব একটা ইন্টারেস্টিং স্টোরি ছিল, যে ওখানে ওরা বোঝালো যেটা, যে আপনি before you think even launching, মানে go for that 24 steps of entrepreneurship। এখন এক একটা বই এক এক ভাবে বলে, কিন্তু মেসেজটা হচ্ছে, আপনি আপনার সব কিছু জানেন, বলা হয় আর্লি এক্সিট ইজ অলসো এ গুড স্ট্র্যাটেজি, মানে আপনি বুঝতে পারছেন যে এটা আপনার না,
মানে নামার পর 10 বছর পর রিয়েলাইজ করলেন সেটা না। সো আপনি আসলে বেসিক্স অফ এন্টারপ্রেনারশিপ মানে আইডিয়া, টেকনোলজি, ফিজিবিলিটি, কাস্টমার, ডেমোগ্রাফি, মানে সবকিছু অফ, মানে ফ্রম প্রোডাক্ট টু মার্কেট টু বিচ হেড মার্কেট জিজ্ঞেস করলে কয়জন বুঝতে পারবে কথার কথা, বা মিনিমাম ভায়াবল প্রোডাক্ট বাংলাদেশে। আমি কিন্তু এলিট এন্টারপ্রেনারশিপ কয়জন বলতেছি না, এভারেজ এন্টারপ্রেনারশিপকে যদি আপনি সার্ভে করে যে এন্টারপ্রেনারশিপের যে জার্গন গুলো আছে সেই জার্গন গুলো আদৌ পারবে কিনা সেটা, মানে সোজা কথা এমবিবিএস মানে একটা 5 বছরের ডাক্তারি কোর্স না করে যদি আপনি ডাক্তার হইতে যান তাহলে যে সমস্যাটা হবে সেটা এখানে হবে। সো আপনি এন্টারপ্রেনারশিপের বেসিক না জেনে নেমে যাওয়া, কারণ কি এখন আর বাংলাদেশে ওই যে 1971-এর পরে মানে আমি রাস্তায় নেমেছি, হাঁটতে হাঁটতে দেখলাম এইটা, এখানের পরে এটা, ওই যে মার্কেট এটা নাই। কারণ এখন অনেক ইনফর্মড গ্রুপ অফ পিপল আছে যারা কিনা সাইমুন যেটা বললো যে আপনার মতো এরকম আরো 10টা সুন্দর সুন্দর আইডিয়া নিয়ে বসে আছে। সো আপনি যদি আগে থেকে ওয়েল ইকুইপড এবং প্রিপেয়ার্ড হয়ে না যান এবং আপনি রিয়েলাইজেশন না করেন যে এইটাতেই আমার জান কুরবান, মানে সরি টু সে ভেরি আনঅফিশিয়াল ল্যাঙ্গুয়েজ, বাট দিস ইজ মানে ইউ আর প্যাশনেট অ্যাবাউট ইট, বাট এট দ্য সেম টাইম you know what the basics of entrepreneurship. So into the point what you have to do, যেটা সাইমুম আর কথা বললো যে আইডিয়া টিম বা এক্সিকিউশনের সাথে আমি বললাম, one is understand the environment, this environment is not the same like the others, two is your expectation, right? এই এক্সপেকটেশনটা কি সেটা আপনাকে ডিফাইন করতে হবে। যে বাংলাদেশের মার্কেটে আপনি 2 বছরে সাকসেস হয়ে যাবেন, তারপর সোসাইটি আপনাকে জাজ করা শুরু করবে, আর না হলে আপনি আত্মহত্যা করবেন বা মন খারাপ হয়ে যাবে। সবাইকে বুঝান যে বাংলাদেশের এনভায়রনমেন্টে 10 বছর লাগবে বাবা, আমি 10 বছরের জন্য রেডি টু গো দ্যাট এক্সটেন্ট। এবং থার্ড হচ্ছে বেসিক্স অফ এন্টারপ্রেনারশিপ জানা। তো এইগুলা না জানলে, এইগুলাই ক্যাভেটস, এগুলাই সতর্কতা, এগুলা যদি জানেন এগুলা থেকে অটোমেটিকলি আবার আপনি সাফল্য হবেন। তো আমি এখানে থামবো। ওকে, ঠিক আছে। আমি সাইমুম স্যারের কাছে একটা প্রশ্ন করতে চাই। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে অনেককেই আমি দেখেছি যে যারা নিজেদের অনেকে তো স্টুডেন্ট লাইফে শুরু করে, হ্যাঁ, অথবা আমি যদি বলি ইয়াং ব্লাড যারা, যাদের বয়সটা একটু কম, ধরেন 25 থেকে 30-এর মধ্যে শুরু করে, বাট অনেকে আবার বলে যে আমি অ্যাটলিস্ট 35 পর্যন্ত একটা জব করব, জব করে একটা ফাইন্যান্সিয়াল জায়গাটা মোটামুটি ঠিক করে এরপরে আমার ইচ্ছে আছে যে এন্টারপ্রেনারশিপ হিসেবে আমি নামবো, এবং আমি একদম, যেহেতু আমার মোটামুটি একটা মাথা থেকে একটা ফাইন্যান্সিয়াল চিন্তাটা মোটামুটি দূর আছে, 35 পর্যন্ত মোটামুটি আমি একটা কাজ করে ফেলেছি, সো আমার আর একদম পুরোপুরি খালি হাতে নামছি না, বা আমার একটু যদি ব্যর্থ হয় আমার একটা মোটামুটি একটা ব্যাকআপ থাকবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে সেটাকে আপনি কিভাবে মনে করেন? আপনার কি মনে হয় যে ওই বয়সটা চলে গেলে ইয়াং সময়ে যেই এনার্জিটা থাকে, যেই প্যাশনের যে ইয়াটা থাকে, ব্যাপারটা থাকে, সেটা কি আপনার মনে হয় যে 35-এর পরে ওটা কি আর সম্ভব আপনার বলে মনে হয়? এটার যে সঠিক উত্তর সেটা দিতে সময়ও লাগবে, আর পাবলিকলি দিলে দিলে আমি অনেক গালি খাবো, সেটা দিব না। যেটা সেফ আনসার সেটা দিই, যেটা মনে হয় যে আর্লি শুরু করতে পারলে ভালো। এবং আর্লি বলতে আমি শুধু 25 থেকে 30 বলছেন আপনি, আমি বলবো যে 20 থেকে শুরু করতে পারলে আরো ভালো। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে, মানে সেলফ অ্যাওয়ারনেস আমাদের দেশের ছেলে মানুষের খুব কম, কেন জানি, যে তারা কি চায় লাইফে, কি হতে চায়, কি করতে চায় এবং কেন চায়। এটা আমরা আইডেন্টিফাই করতে পারি না খুব আর্লি এইজে। যতক্ষণে আমরা গিয়ে বুঝি, মানে সেটা ইউনিভার্সিটি ওই ক্লাস 9-এ সায়েন্স, আর্টস, বিজনেস কোনটায় পড়বো সেখান থেকে শুরু করে ইউনিভার্সিটিতে সাবজেক্ট চয়েস থেকে শুরু করে ক্যারিয়ারের চয়েস পর্যন্ত সব জায়গাতেই আসলে একই সমস্যা। তো এই যে অ্যাওয়ারনেসটার যে জায়গাটা, এটা যদি কারোর কাছে ক্লিয়ার থাকে যে না আমি এইটাই করতে চাই, সেটা আমি 35 বছর বয়সে হলেও করবো, 45-এ হলেও করবো, এবং তার জন্য যথেষ্ট কনভিকশন থাকে এবং ফ্যামিলিকে কনভিন্স করার যথেষ্ট মানে ইয়া থাকে। বাংলাদেশের সোসাইটিতে আসলে আমরা যেহেতু আমরা মানে ফ্যামিলি লেভেলে প্রচুর সময় দিতে হয় আমাদেরকে, এবং সোসাইটি আমাদেরকে প্রচুর জাজ করে। মানে আপনি চিন্তা করেন 35 বছর বয়স মানে আপনি মোটামুটি একটা ভালো জায়গায় ডিভিশনাল হেড তো হয়ে গেছেন। আপনি মাসলে মানে মান্থলি আর না হলেও 2-2.5 লাখ টাকার মতো হয়তো আপনি ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় পাস করলে এরকম একটা রেঞ্জে স্যালারি মানুষ পায়, একেবারে পায় না তা না। এরকম একটা জায়গা থেকে আপনি চাকরি ছেড়ে দিয়ে আপনার কোনো মান্থলি ডিরেক্ট ইনকাম নাই, বরং সেভিংস যা ছিল সেটা আপনি ইনভেস্ট করে শুরু করেছেন, আপনি ইনভেস্টরদের পেছনে দৌড়াচ্ছেন, কি করছেন না করছেন আপনার ফ্যামিলির কেউ বুঝতে পারে না, আপনার রিলেটিভস বুঝতে পারে না। সো দ্যাট বিকামস আ ভেরি চ্যালেঞ্জিং ব্যাটল অল টুগেদার। দ্য অনলি গুড পার্ট ইজ প্রবাবলি আপনি একটা সার্টেন লেভেল অফ এক্সপিরিয়েন্স নিয়ে নামেন, জবের এক্সপিরিয়েন্স, কাজ করার এক্সপিরিয়েন্স, প্রফেশনাল এক্সপিরিয়েন্স, দ্যাট হেল্পস ইউ, also helps you build credibility to entrepreneurs, to investors. যেমন এটা খুব চমৎকার এক্সাম্পল হলো সেবা XYZ এর আমাদের আদনান ইমতিয়াজ হালিম ভাই।
উনি বেশ প্রায় 12 বছরের চমৎকার ক্যারিয়ার, কর্পোরেট ক্যারিয়ার শেষ করে তারপরে হি স্টার্টেড দিস কোম্পানি, এন্ড শুরুতেই হি গট আ লট অফ ট্র্যাকশন, লট অফ ক্রেডিবিলিটি বিকজ অফ হিজ এক্সপিরিয়েন্স এন্ড এজ, এন্ড অলসো হি গট কানেকশনস, যে কানেকশন দিয়ে উনি ফান্ডিংটা ইজিলি বের করতে পেরেছিলেন হয়তো। বাট এই তিনটা হচ্ছে আপনার ওই বয়সে শুরু করার সুবিধা। আর কম বয়সে শুরু করার সুবিধা ইজ অলওয়েজ দ্যাট আপনি ইউ হ্যাভ টাইম, ইউ হ্যাভ অপরচুনিটি টু ফেল মোর, ইউ হ্যাভ পিপল উইল আচ্ছা ঠিক আছে ছোট মানুষ ফেল করছে, এবং ইউ ক্যান রিস্টার্ট within a reasonable amount of time. But after 35 you start and you fail somehow, তখন ফলব্যাক অপশনটা আসলে আমার কাছে মনে হয় একটু লিমিটেড হয়ে যায়। মানে আমার কাছে মনে হয় যে দুইটারই প্রোজ এন্ড কনস আছে। আমি মোটামুটি লেআউট করে দেওয়ার চেষ্টা করলাম, বাকিটা সবার ইউনিক ক্যারেক্টারিস্টিকের উপরে বেস করে ডিসিশনটা ফাইনাল করার জায়গা। ওকে, রাশেদ স্যারের কাছে আমি একটু, যেহেতু আমরা শেষের দিকে চলে এসেছি মোটামুটি, আমি একটু প্রশ্ন করতে চাই যে আমাদের আগের জেনারেশনকে আমাদের একটু বোঝাতে একটু সমস্যা হয় স্বাভাবিকভাবে, যে উদ্যোক্তা ব্যাপারটা, যেটা স্যারও বলছে, সাইমুম স্যারও, যে কি করছো তুমি 35-এ, তুমি চাকরি ছেড়ে কিসের পিছিয়ে দৌড়াচ্ছ, হয়তো বোঝাতে পারি না। আপনার কি মনে হয় যে আমাদের নেক্সট জেনারেশন কি বুঝতে পারবে, যেহেতু আমরা নিজেরা হয়তো এটার মধ্যে আছি, আমরা কি বুঝতে পারবো কিনা, কি মনে হয় আপনার? আমার উত্তর সাইমুম যেটা বলছিল খুব পছন্দ হবে না আপনার, কিন্তু তারপরে আমি বলি যে প্রথমত যে মানে সাইমুমের কথার ভিতরে কিন্তু একটা সামারি দেখা যাচ্ছে যে মানে ইয়াং এইজটাকে ও এনকারেজ করতেছে, বাট মানে গ্লোবাল এন্টারপ্রেনারশিপের যখন এভারেজ সার্ভে করা হয়েছে, মানে এভারেজ এজি দিছে কিন্তু মানে 40+ হ্যাঁ, সাকসেসফুল যারা। সো আপনি যদি যদি মানে মানে স্টার্টআপ যারা, তাদের এইজের ম্যাচুরিটিটা একটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো তার মানে এটা না যে আবার সবাইকে বলা যাবে, কারণ ওই যে বললাম যে সবাই যদি ইনফর্ম, ট্রেইনড এবং মানে পুরো বিগ পিকচারও বুঝে আবার নিজেকেও ইকুইপ করে, তখন আসলে আর বয়স ব্যাপার করে না, হয় না। তখন আপনি 3rd ইয়ারেও হতে পারেন, আবার 50-এ যেও হতে পারেন। কিন্তু মানে ইকোনমিক লাইক বাংলাদেশ বা এখানে কনটেক্সটে কিন্তু মেন্টাল ম্যাচুরিটি খুব ইম্পর্টেন্ট। ভুল করার এখানে কিন্তু সুযোগ এখানে অনেক কম। তাছাড়া যেহেতু আপনার প্রোটেকশন নাই, তো আপনার এজের ক্ষেত্রে আপনার অনেক, হ্যাঁ ভুল আপনি করতে পারেন, কিন্তু ভুল করতে করতে তো আপনার অলরেডি একটা নেগেটিভ স্টোরিও ক্রিয়েট করতেছেন। যেহেতু আপনি বললেন যে অলরেডি একটা পারসেপশন আছে যে এন্টারপ্রেনারশিপ, সো আপনি যদি 2বার এফোর্ট করে ফেল করেন, তখন বললে আরে বাবা বাদ দাও, প্রথমবার শুনছি তোমার কথা, দ্বিতীয়বার শুনছি, তৃতীয়বার এবার একদম। তো এই যে এই জায়গাটা, তার মানে আপনি একটা অপরচুনিটি করতেছেন। তার মানে আপনি যদি বয়সটা ম্যাটার করবে না, যদি আপনি পুরো সাকসেস অফ এন্টারপ্রেনারশিপের মানে জার্নি অফ অ্যান এন্টারপ্রেনার যদি ক্লিয়ারলি বুঝেন, দ্যাট ইনক্লুডস আন্ডারস্ট্যান্ডিং অফ দিস এনভায়রনমেন্ট, হ্যাঁ, এবং নিচে। তো এখন বয়স আমার কাছে মনে হয়েছে যে কোনো সময় আপনি শুরু করতে পারেন, তবে সেটা মানে আপনার তার আগে কিছু প্রি কন্ডিশন আছে। এখন গার্জেনদেরকে বুঝানো এবং যেটা, সেটা আমার কাছে মনে হয়েছে যে গার্জেনদের ক্ষেত্রে আমি সবসময় বলি, যেমন যে সিজিপিএ ম্যাটার করে না, আমি সবসময় বলি সিজিপিএ ম্যাটার করে। আপনাকে কে বলেছে সিজিপিএ ম্যাটার করে না? একটা মানুষ সিজিপিএ যদি ভালো থাকে, তার মানে সে ধরে নিচ্ছে যে সে ভালো পড়াশোনা করেছে, তার মানে সে ভালো পড়াশোনা করেছে, মানে তাকে যে কাজগুলো দিয়েছিল সে প্রফেশনাল ছিল। তাহলে ওই সময় স্টুডেন্ট হিসেবে সে প্রফেশনাল ছিল। ভালো লিখলেই, ভালো পড়লে ভালো লেখা যায়, ভালো লিখলে ভালো গ্রেড পাওয়া যায়। এখন উল্টা ভাবে পাল্টা পাল্টা যদি আপনি গ্রেড পান, তখন ম্যাটার করে না। কিন্তু আপনি যদি রিয়েলি পড়ে বুঝেন, তাহলে তো আপনি নলেজ আছে। এখন গার্জেনদের ক্ষেত্রে বোঝানোর ক্ষেত্রে আপনাকে কিন্তু বুঝাতে হবে যে মেরিট অফ ইট। স্টোরিজ গুলা যদি আপনি বুঝান, গার্জেন আপনার ভালো ছাড়া খারাপ চায় না সব সময়। এটা তো মানে আমার গার্জেন আপনাকে সবার, তাদের যে ইকোসিস্টেমে সে যেভাবে অ্যাসেস করেছে, সেইভাবেই সে, কিন্তু তাকে যদি আপনি কনভিন্স করে স্টোরি নিয়ে আসেন যে এই যে দেখো উনার মতো আমি হতে চাই, এবং ওকে কিন্তু জুকারবার্গ উদাহরণ দিলে হবে না, ওকে আপনার পাশের বাড়ি বা আশেপাশের উদাহরণ দিলে উনি মিলাতে পারবে। আরে বাবা রাখো। তো ওই জায়গায় আপনাকে দীর্ঘমেয়াদী একটা পার্সপেক্টিভে যাইতে হবে, এবং গার্জেনদেরকে স্লোলি তাদেরকে নিয়ে যেতে হবে। কারণ এন্টারপ্রেনারশিপের একটা বড় সমস্যা হচ্ছে ওয়ার্ক লাইফ ব্যালেন্স। এই ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা সে ম্যানেজ যদি না করতে পারে, সে কিন্তু 2 নৌকায় হারায়। সো একটু আগে একটা কথা বলছিলাম যে ডোন্ট চেজ এন্টারপ্রেনারশিপ জার্নির, যে একটা বিচ হেড মার্কেটের একটা স্টাডি ছিল, ডোন্ট চেজ 2 র‍্যাবিটস এট দ্য সেম টাইম। সো আপনি যদি আপনার ফ্যামিলিও আছে যাত্রা, এবং আপনার এই জায়গায় আপনি ব্যালেন্স কিভাবে করবেন, এটা কিন্তু আপনি ফ্যামিলিকে ছাড়া যেতে পারবেন না, একটা শর্ত, মানে ইউ ক্যানট লিভ দ্যাম। আর আপনি যদি পুরো একা চলতে পারেন, তাহলে তো আপনাকে আর কোনো, সো প্লিজ ট্রাই টু কনভিন্স দ্য মেরিট অফ ইট। মানে এটা আমি যারা দেখছে তাদের জন্য, যে মেরিটটা স্লোলি, মানে তার ডিসিশন মেকিং প্রসেসটা বোঝার চেষ্টা করেন। একটু আগে সাইমন একটা কথা বলছিল, ইমপ্যাথি, যে
আমার গার্জেন আমাকে কেন এই পারসেপশনটা করছে, আমি তার ওই ইমপ্যাথিটা যদি বুঝে যদি ইমপ্যাথি তো ডিল করা যায়, তাই না? কোনো একটা সেটাই। কনসার্ন কিন্তু ইজিলি ডিল করা যায়। আপনি যদি তাকে বুঝাতে সক্ষম হন, তার পারসেপশনটা তো আপনার কাছে চেঞ্জ হবে। ওকে, গো হেড, এক্সপেরিমেন্ট করো। আমার বাসায় আমি আমার ছেলেকে বাসার কাজ করাচ্ছি, মেয়েকে বলতেছি করো, কারণ আমি বুঝতে পারছি যে ছেলে মেয়ে দুইজনই যাতে না ভাবে যে পিঙ্ক ইজ নট গার্লস কালার অর ইয়ে, মানে জাস্ট বোঝানোর চেষ্টা করতেছি ইউ চুজ হোয়াট ইউ লাইক। সো এরকম আস্তে আস্তে হবে জেনারেশন। ওকে, থ্যাংক ইউ। ওকে, অনেক ধন্যবাদ। আমাদের একদম প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য, এবং আমরা আশা করছি যে আমাদের আজকের আলোচনা শুনে কারো যদি জীবনে একটা অন্য রকমের পরিবর্তন আসে, সেই ক্ষেত্রে আমাদের আলোচনাটা সফল হবে। এবং আমরা আশা করছি প্রত্যেকটা উদ্যোক্তা যারা আছেন সবাইকে শুভকামনা জানাই, এবং আশা করছি তারা তাদের গ্রাউন্ড ওয়ার্কটা ঠিক করে, তারা তাদের পরিশ্রম ঠিক করে, তাদের লক্ষ্য ঠিক করে, তাদের জায়গাটা পড়াশোনাটা বুঝে পড়াশোনা করে তারপরে তারা নামবেন এবং তারা সফল হবেন, এবং এক সময় হয়তো দেখা হবে কোন এক জায়গায়, কোন এক বড় জায়গায়। সেই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আপনাদের দুইজনকে অনেক ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ। থ্যাংক ইউ। সবাই ভালো